দেবজ্যোতিদার মানে ঘটনাটা প্রথমে আমার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু যখন আমি শুনি যে ঘটনা ধীরে ধীরে এরকম মা আছেন, মায়ের প্রথম বিবরণ শুনি, আমার কোথাও একটা ভক্তি একটা জায়গাটা তৈরি হয়েছিল, যেটা আমার প্রায় চলেই গেছিলো, বলতে মানে চলেই গেছিলো, প্রায় বলবো না, চলেই গেছিলো। আজকে এখানে মায়ের হোম হবে, হোমেরই প্রস্তুতি চলছে। আর ওইখানে মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, মা এখানে সবুজ রঙের। আজকে আমি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করছি, যে ভিডিওটা আমার গ্রাম নালিগুল, আমার বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার ডিস্টেন্সে। এখানে এক কালী মায়ের মন্দির, যেখানে আমরা অনেক জায়গা দেখে থাকি কালী ঠাকুর নীল রঙের, কালো রঙের, ধূসর রঙের, এখানে কিন্তু সবুজ রঙের। তো ইউটিউবে অনেক ভিডিও আছে, ফেসবুকে হয়তো দেখেছি অনেক জায়গা থেকে অনেকে শেয়ার করছে, অনেকে বলছে ফেক, অনেকে বলছে ঠিকঠাক না, অনেকে কোনো বীরভূমের বলছে, কখনো বর্ধমানের বলছে, কখনো কোথাও বলছে আর কি। তো এটা আমার বাড়ির পাশাপাশি, বাড়ি থেকে প্রায় 8 কিলোমিটার ডিস্টেন্স, নালিকুল থেকে ওই 5 কিলোমিটার। ধরুন যদি নালিকুল স্টেশনে নামেন, মানে হাওড়া তারকেশ্বর মেন লাইন নালিকুল স্টেশন থেকে নেবে অটো করে আসতে পারেন এই জায়গাটা, আমি জায়গাটা দেখিয়ে দেবো। আর ওই যে সামনে দেখুন, দেখানো আছে কি হুগলি জেলার বিখ্যাত সবুজ কালী মায়ের মন্দির। এবার কি করে আসবেন তো বলে দিলাম, নালিকুল থেকে অটো করে আসতে পারেন, অটো করে সেই জায়গা নামবেন, জায়গার নাম পশ্চিম শ্রীপতিপুর। তাছাড়া যদি বাইকে আসেন বা বাইকার মানে যেভাবে আসেন না কেন, যদি ডানকুনির দিক থেকে আসেন, ডানকুনি থেকে এসে মশার থেকে এসে শিয়াখালা পার করে ইলিপুর মোড় থেকে নালিকুল স্টেশন থেকে আসতে হবে। ওইখান থেকে হয়তো 1 কিলোমিটার হবে না এই জায়গাটা, এরকম ডিস্টেন্স। আমি আজকে দেখাবো, এখানে আজ গুরু পূর্ণিমার দিন, গুরু পূর্ণিমাতে আজ উৎসব হচ্ছে, ছোটো করে যেমন বাড়ির পুজো আছে উৎসব হবে। এবং এই উৎসবে আমি আজকে এসেছি, আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল এই মায়ের কাছে আসবো এবং মায়ের দর্শন করব আর তোমাদের কাছে শেয়ার করব। তো আজ গুরু পূর্ণিমার দিন সবাইকে গুরুজনকে প্রণাম জানিয়ে ব্লগে শুরু করছি। চলুন আমি দেখাই এখানকার মন্দির এবং এখানে মায়ের যে মাহাত্ম্য, কেন সবুজ কালী, কী কারণে, কী এখানকার ঐতিহ্য, সেগুলো আমি এই ভিডিওর মধ্যে আজকে আমি নিয়ে আসছি। আর এই জায়গাটা এই পিছন দিকে আমাদের নালিকুল থেকে রাস্তাটা যেটা আসছে শিয়াখালার দিকে, তো এখান থেকে এলাম, জাস্ট নেমে বললাম মাটির রাস্তা এটা। আর এখানে 2-1টা বাড়ির পিছনেই সেই মন্দির, সেই মায়ের বাড়ি, অধিকারী বাড়ি নামে পরিচিত আর কি। তো এইরকম একটা জায়গায় মায়ের আবির্ভাব। আর এই হলো মায়ের মন্দির। আর এখানে পুজোর কিছু সরঞ্জাম রেডি আছে, মানে হোম হবে, তোমাদের হোম দেখাবো এবং মায়ের মূর্তি, মায়ের কি মাহাত্ম্য সেটা আমি শেয়ার করব। এই হলো মায়ের মূর্তি, এখানে সবুজ মা কালী। এখানে আজকে তো পুজো হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকে আছেন। তাছাড়া এখানে জ্যোতিষবিদ্যার কিছু করা হয়, এখানে দাদা আছেন, ওনার সঙ্গে কথা বলবো এবং এখানে মন্দিরের মাহাত্ম্য জানবো। যে আমাদের নালিকুল জায়গায় বহু দূর দূর থেকে মানুষজন আসছে, ভক্তগণ আসছেন এখানে পুজো দিতে এবং মায়ের দর্শন করতে। এই নালিকুলের এই মা হচ্ছে 75 বছরের পাওয়া, হ্যাঁ, কালীপদ অধিকারী মানে পেয়েছেন, মানে তার দাদু পেয়েছেন এই কালী। এখন এই পুজো দিন দিন চলতে চলতে সারা ভক্তের সমাগম হয়, যেমন অনেক দূর দূরান্ত থেকে আসছেন, মানে বিভিন্ন চ্যানেলের মারফতে আসছেন বা একজন আরেকজনের মারফতে আসছেন। আমরা ঠিক সেরকমই এসেছি 1 মাস ধরে, মানে ইউটিউব চ্যানেল থেকে দেখতে দেখতে এসেছি। এখানে খুবই মাকে যারা স্মরণ করে, মন দিয়ে ডাকে, তারা তার ফল নিশ্চয়ই পায়। আমরাও অনেক আশা নিয়ে এসেছি যাতে ফলটা পাওয়া যায়। আমরা এসেছি আগরপাড়া থেকে। আগরপাড়া মানে কলকাতা নর্থ থেকে এসেছি। আপনার নাম কি? আমার নাম দেবজ্যোতি অধিকারী। আমি বর্তমানে সবুজকালী মায়ের মন্দির অধিকারী বাড়ির আহ্বায়ক। মায়ের যে গায়ের রং যে হয়, অনেক জায়গা থেকে দেখি ব্লু বা নীল রং, ধূসর কালো রং, এখানে মায়ের এই গায়ের রং সবুজ। এই গায়ের রং সবুজের মানে প্রথম মূল বক্তব্যটি সবুজ কেন, মানে কারণটা? এটা বলতে গেলে আপনাদেরকে অনেক বছর আগেকার সময়ের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে, অর্থাৎ আমাদের এই মন্দির মায়ের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে আমার দাদু, ঈশ্বর স্বর্গত শ্রী শ্রী বটকৃষ্ণ অধিকারী। উনি মায়ের প্রতিষ্ঠা করেছিলেন। এবার কেন মায়ের প্রতিষ্ঠা, মানে কালী নেই মায়ের গায়ের রং হলো, সেটা বলতে গেলে একটু পুরোনো সময় ফিরিয়ে নিয়ে যেতে। ধরুন আজ থেকে প্রায় 80 থেকে 90 বছর আগে আমার দাদু সেই সময় ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন। করে আমাদের গ্রাম্য পেশা ছিল কি চাষাবাদ বা অন্যের জমিতে কাজ করা, এই সমস্ত পেশা ছিল। তো উনি এই সমস্ত কাজ না করে উনি চাকরি করতেন।
উনি অন্যান্য আপনি রাজ্যে চাকরি পেয়েছিলেন, ভিন রাজ্যে ভারতবর্ষে, সেখানে চাকরি করতেন। কিন্তু দাদুকে একটু অন্য জায়গায় ট্রান্সফার করা হয়, যেটা আরো দূরে, সাউথের দিকে রাজ্য। দাদুরও খুব একটা মনের ইচ্ছা ছিল না সেখানে যাওয়ার, বাড়ির লোকও চায়নি, কেন গ্রামের লোক তখন অতটাও যে বাড়ির থেকে ছেলে দূরে গিয়ে হ্যাঁ, থাকবে খুব একটা এইটা চাহিদা ছিল একদম না। এখনো যে টেন্ডেন্সি অনেকেরই আছে একদমই বাড়িতে। আছে। তো সেরকম ছিল, তো দাদু নিজের ইচ্ছাই বলো আর যে মানে বা পরিবারের চাপে পড়ে দুটোতেই মিলামেশাতেই দাদু গ্রামে ফিরে আসেন, এসে চাষাবাদ বা চাষের কাজ শুরু করে দেন, অন্যের জমিতে কাজ করেন। তো দাদু তখন থেকে বাঁশি বাজাতে পারতেন, ভীষণভাবে ভালো বাঁশি বাজাতেন। ও আমাদের গ্রামের মধ্যখানে একটি শ্মশান আছে, মানে গ্রাম শেষ হচ্ছে মাঠের মাঝখানে, চারিদিকটা মাঠের জমি আর মাঝখানে জঙ্গল, সেখানে শ্মশান, গ্রাম্য শ্মশান। সেটা থেকে লোকালিটি অনেকটা দূরে, মানে ধরো বর্ণনা দিই ঠিক আইল্যান্ডের মতো, যদি চারদিকটা যেমন জল হয় মাঝখানে যেমন দ্বীপ হয়, তেমনি এটা চারদিকটা চাষের জমি, মাঝখানে হচ্ছে শ্মশান এবং জঙ্গল। তো সেখান থেকে যদি কাউকে ডাকা হয় তো দূর দূর লোক শুনতে পাবে না। তো সেই শ্মশানে ওই জমিতে কাজ করতো বা গরু নিয়ে যেত, সেখানে বেঁধে দিয়ে বসে বাঁশি বাজাতে হবে। তো এমন একটা সময় কি হয়, সঙ্গীত তো সাধনার একটা অন্যতম মাধ্যম, আমরা জানি সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরকে খুব ভালো করে কানেক্ট করা যায়। তো দাদুর প্রতি স্বয়ং শ্রীকৃষ্ণ তুষ্ট হয়ে গেছিলেন ভীষণ। তো আস্তে আস্তে উনি একটু ভাব খেয়ালি করতে যাচ্ছেন, বেশি শ্মশানে চলে যেতেন, তো আধ্যাত্মিক জগতের সঙ্গে ওনার সম্পর্ক বাড়তে শুরু করে। তো দাদু একদিন গরু নিয়ে গেছে মাঠের জমিতে, গরুর খোঁটা যেটাকে বলে, খোঁটা খুঁড়ছেন গরুটাকে। দাদুর পিছন দিক থেকে একজন দাদুর নাম ধরে ডাকে, বটকৃষ্ণ। দাদু তখন পিছন ঘুরে তাকান, দেখেন একজন সাদা বস্ত্র পরিহিত সন্ন্যাসী দাঁড়িয়ে রয়েছেন। দাদু চমকে যান, বলছে এখানে তো কোনো সন্ন্যাসী আসার কথাই নেই, কি করে? তখন দাদুকে বলেন যে তোমার আজকে অমুক সময় দীক্ষা হবে, তুমি অমুক সময় এসে শ্মশানে আমার সঙ্গে দেখা করবে। দাদু ওনার ওই দিব্য ভাব, দিব্য মানে জ্যোতির কাছে দাদু কোনো কথা বলতে পারেন। তখন মনে মনে ভাবে যে এখানে তো আমরা প্রতিদিন আসি, জমিতে কাজ করি আসি, এখানে তো সন্ন্যাসী এসে আছে জানি না। তো যাই, মাকে গিয়ে বলি। তখন দাদুর মাকে এসে বলেন বাড়িতে যে এরকম একজন সন্ন্যাসী দেখা করতে বলেছে, দীক্ষা দেবেন। তো যা হয়, আগেকার দিনে তো কুসংস্কার ভীষণভাবে ছিলই গ্রামের, যে সন্ন্যাসী দেখা করতে বলেছে মানে যেতেই হবে, না গেলে কিন্তু অমঙ্গল হয় ছেলে। তো দাদুর মা ওনাকে পারমিশন দিয়ে দেন যে যাও তুমি, দীক্ষা দাও। তারপরে দাদু কিন্তু আর সবকিছু গোপন রেখেছিলেন, মানে ওই সন্ন্যাসী কে ছিলেন, কোথা থেকে এসেছিলেন, বা উনি কোথায় চলে গেলেন, এবং ওনার কাছ থেকে আর কি কি দাদু শিখেছিলেন বা পেয়েছিলেন, দাদু কিন্তু কাউকে বলে যান, গুপ্ত রেখেছিলেন সম্পূর্ণ। তারপরে পুরোপুরি দাদু তন্ত্র সাধনা এবং স্বজন সাধনায় শুরু করেন। এই প্রসঙ্গে বলে রাখি যে আমরা কিন্তু কুলীন বৈষ্ণব, প্রত্যেকে একদম বৈষ্ণব আচার আচরণ পালন করতো সেই সময়, এবং তিলক সেবা করতো। বাড়ি এটা পুরো বৈষ্ণব পাড়া, তো সেখানে সেই বাড়ির ছেলে হয়ে তন্ত্র সাধনা করছে, এটা তো জানতে পারলে পাড়ার লোকজন, তৎকালীন দিনে তো সমাজের মাথা ছিল, মোড়ল ছিল যেটাকে বলে, এই সমস্ত ব্যাপার ছিল, সমাজের চাপ করতে হবে। তো দাদু লুকিয়েই তন্ত্র সাধনা করতো, লুকিয়ে রাত্রির হলেই শ্মশানে চলে যেতেন আর ভোরবেলা বাড়ি উঠতে তালি চালিয়ে। তো বিয়ের পরেও দাদুর খুব একটা মতিগতি ফেরেনি, ঠাকুমাকে বুঝিয়ে বাজিয়ে বেশিরভাগ দিনই বিশেষ বিশেষ তিথিতে শ্মশানে চলে যেতেন সারা রাত থাকতেন। তো এমন একটা দিনে দাদু প্রচুর বাধা পেতে শুরু করেন, বাড়ি থেকেও প্রচুর প্রেশার আসছে যে তন্ত্র সাধনা করছে বৈষ্ণব পাড়ার মধ্যে থেকে, সমাজের লোকের নানা রকমের কথা বলছে। তো দাদু বাড়িতেই শোয়ার ঘরেতে লুকিয়ে ঘট স্থাপন করলেন মায়। ঘট এবং যন্ত্র, তন্ত্রের একটা গুচ্ছ জিনিস হচ্ছে যন্ত্রে, যে অনেকে জানবে যারা তন্ত্র চর্চা করে, যন্ত্রে মায়ের পূজা শুরু করলেন এবং ঘট পেতে। তো এমন বেশ কিছুদিন চলার পর দাদু তখন স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশে মা বলছেন ওনাকে যে আর কতদিন তুমি ঘটে বা যন্ত্রে আমার পুজো করবে, এবার মূর্তি রূপে আমাকে প্রতিষ্ঠা। তো তখন দাদু তো বাধার মুখে পড়েন যে এ তো চলা যাবে না, এইভাবে প্রতিষ্ঠা মন্দিরে কালী পুজো করা যাবে না। দাদু মনের দুঃখে পিছিয়ে যান। পিছিয়ে যাওয়ার পর দুঃখ পান, আবার ঘটে পুরোনো ভাবে বাড়িতে পুজো করতে শুরু করে। তো এমন একটা তিথিতে দাদু ওই শ্মশানেতে গিয়ে সাধনা করছেন, হঠাৎ করে শ্মশানের মধ্যে উনি আলোর জ্যোতি ভরে যায়, সুন্দর গন্ধে শ্মশান পরিপূর্ণ হয়ে ওঠে। উনি চোখ খুলে দেখেন তার সামনে যে দুব্ব ঘাস বা ঘাসের ওপরে দাদু ওই গরু বেঁধে দিতেন, সেই ঘাসের ওপরে স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা কালী একত্রে। তো ওনারা এসে বলেন যে তোমার সাধনায় আমরা সন্তুষ্ট, তুমি বাঁশি বাজিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণকে তুষ্ট করেছো। মা বলছেন যে স্বয়ং বাঁশি বাজিয়ে শ্রীকৃষ্ণকে তুষ্ট করেছো, সেই জন্য শ্রীকৃষ্ণ তোমার কাছে এসেছেন, এবং এই তুমি তন্ত্র সাধনা করে মানে আমাকে তুষ্ট করেছো, সেই জন্য আমি তোমার কাছে এসেছি। আর তোমার মনে যে কৌতূহল, সেটা নিবৃত্তি করার জন্য এসেছি আমরা উভয়। কারণ হচ্ছে তোমরা যে মনে করছো এই যে বৈষ্ণব এবং তন্ত্র বা শাক্ত যে উভয় আলাদা, কৃষ্ণ এবং কালী যে দ্বন্দ্বের জায়গা তোমরা সৃষ্টি করছো, তোমরা মূর্খ।
আচ্ছা আমরা উভয়ে কিন্তু আমরা কেউ আলাদা নই, আমরা এক এবং অভিন্ন। দেখবে তখন উনি দেখেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা দুজনে, মানে ওই দুজনের যে মূর্তি অবয়ব, সেইটি একটি অবয়বের এসে মিলিত হলো হয়ে একটি নারী মূর্তি ধারণ করলো। যে নারী মূর্তিটি দেখতে অবিকল কালী ঠাকুরের মতো, সম্পূর্ণ কালী ঠাকুরের মতো। তো দাদু তখন দেখলেন যে যে দেবী মূর্তির গায়ের রং, যে দুর্বা ঘাসের ওপরে মা এবং শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন, সেই দুর্বা ঘাসের রঙেই এই মায়ের গায়ের রং, অর্থাৎ এই মায়ের এই মূর্তি, এই রঙের উনি দেবী মূর্তি দেখেন। তো এই দেবী মূর্তি তখন দাদুকে বলেন যে এই রূপেই যুগ যুগ ধরে তোমার গৃহে প্রতিষ্ঠা করো, এই রূপেই আমি তোমার বাড়িতে পূজা নেব এবং তোমার হাতে পূজিত হব। এবং ওই স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা কালীর যে বলে যাওয়া পূজা পদ্ধতি, সেই পূজা পদ্ধতি মেনে এখানে কিন্তু পুজো হয়। অর্থাৎ এখানে যে কোনো পুজোর সঙ্গে অন্যান্য যে বাহ্যিক যে সমস্ত কালীর পূজা হয় বা যে সমস্ত পূজা পদ্ধতি আছে, তার থেকে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। আচ্ছা সম্পূর্ণ আলাদা। এখানকার পূজা পদ্ধতির সঙ্গে কোনো মিল নেই। অর্থাৎ তো ওনারা বর্ণিত পূজা পদ্ধতি অনুযায়ী মায়ের পূজা হয়। এখানে কোনো বলি হয় না, আচ্ছা। বলি কোনো প্রথা নেই, মায়ের কোনো বলি হয় না। কিন্তু আমাদের বিশ্বাস, যেহেতু আমরা মাকে আমাদের বাড়ির মেয়ের মতো বলে মনে করি, তো দাদু যা যা প্রচলন করে গিয়েছিলেন সেই প্রচলনে কিন্তু আমাদের এখনো পর্যন্ত চলে আসছে। কোনো রকম কোনো মানে পরিবর্তন কিছু করা হয়নি, কোনো রকম কিছু। এবার মায়ের বলি প্রথা এখানে নেই। মাকে, মায়ের প্রিয় মাছ হিসেবে আমাদের বিশ্বাস, ইলিশ মাছ মা খুব পছন্দ করেন। ইলিশ মাছ। তাই ইলিশ মাছের বিশেষ ভোগ মাকে বিশেষ বিশেষ তিথিতে মাকে পুজো দেওয়া হয়। আচ্ছা তার সঙ্গে সঙ্গে মাকে জুঁই ফুল মা খুব পছন্দ করেন। জুঁই জুঁই ফুল এর ঘটনা আছে, আমি সেটি বলছি। জুঁই ফুল মায়ের খুব পছন্দ, তাই বিশেষ পূজার ক্ষেত্রে মায়ের এই জুঁই ফুলের মালা বলো ভক্তরা নিয়ে আসে মাকে পছন্দের আচ্ছা। জন্য, মানে চড়ায় মাকে মালা। এবং আমাদের এখানে মন্দির চত্বরেও মায়ের যেহেতু প্রিয়, তাই জুঁই ফুলের গাছও কিন্তু বসানো হয়েছে। তাই প্রতিদিন সন্ধ্যায় মা ওই জুঁয়ের গন্ধ নিজে পান এবং মা সন্তুষ্ট হন। তো এই ঘটনাই বললাম। এবার মায়ের যে বিশেষ পূজা হয়, প্রতিদিনই মায়ের নিত্য পূজা হয়। সকাল 11টা থেকে কেউ এলে মায়ের নিত্য পূজা দিতে পারেন, 11টা থেকে 12টা। আর সন্ধ্যায় 6টা থেকে মায়ের সন্ধ্যা আরতি পূজা হয়। কটা পর্যন্ত? ওটা 1 ঘন্টা, মানে 7টা থেকে 8টা, 7:30 7টা পর্যন্ত 8টার মধ্যে হয়ে যায়। আর দর্শন সারাদিন করতে পারেন, 11টার পর থেকে রাত্রি 10টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে, সবসময় খোলা থাকে। দর্শন করতে পারেন। আর যদি কেউ চান যে ভোগ খেতে চাই হুম। বা অমাবস্যা এখানে বিশেষ অমাবস্যায় পূজা বিশেষ হয়, পুজোগুলো যেগুলো- আহুতি হয়, হোমের হ্যাঁ। আহুতি, অনেকের অনেক সমস্যার মধ্যে থেকে থাকে, হ্যাঁ হ্যাঁ তাই মায়ের কাছে অনেকে ছুটে আসেন। তো আহুতির জন্য তারা অমাবস্যায় এলে সেই দিন মায়ের ভোগ থাকে, বিশেষ ভোগে মায়ের আয়োজন করে, তারা ভোগ সেবা করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে মায়ের এই হোমে আহুতিও তারা দিতে পারে। আমাদের এখানে বাৎসরিক প্রতিষ্ঠা দিবস, যেটা বলছিলাম, যে ওই রূপ দেখার পর, মায়ের এই সবুজ রূপ বর্ণ দেখার পর দাদু বাংলার 1357 সালে রটন্তী চতুর্দশী তিথিতে মাকে প্রতিষ্ঠা করেন। আর এই রটন্তী চতুর্দশী তিথিটার গুরুত্ব হচ্ছে, রটন্তী চতুর্দশী নামটা হলো কারণ ওই তিথিতে বলা হচ্ছে যখন শ্রীকৃষ্ণ এবং রাধিকা যখন প্রেমালাপ করছিলেন, তখন সেই খবর গিয়ে পৌঁছায় রাধিকার স্বামী আয়ন ঘোষের কাছে। জটিলা কুটিলা গিয়ে আয়ন ঘোষকে হ্যাঁ। জানায়। তো আয়ন ঘোষ রেগে গিয়ে, আয়ন ঘোষ ছিল কিন্তু কালীর উপাসক, উনি তন্ত্র সাধনা করতেন। আচ্ছা আয়ন ঘোষ রেগে গিয়ে দেখতে আসেন যে আমার আজকে তো কেটেই ফেলবো, এরকম একটা ব্যাপার। এসে দেখেন আর কৃষ্ণ তো ভগবান, স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান, উনি জানতে পেরে যান যে আয়ন ঘোষ আসছে। তখন উনি স্বয়ং কালীর রূপ ধরছেন। সকলেই জানেন যে কৃষ্ণ যে কালীর রূপ ধরেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে আয়ন স্বামী রাধিকাকে অপমানের হাত থেকে বাঁচানোর জন্য তখন শ্রীকৃষ্ণ কালীর রূপ ধরে নিয়েছিলেন এবং রাধিকাকে বলেছিলেন তুমি পূজা করো, কালীর পূজা করো। আয়ন ঘোষ এসে দেখছেন যে তারই আরাধ্য দেবীর পূজা করছে তার স্ত্রী। তখন হুম। কৃষ্ণ তো কালীর রূপ ধরে নিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। বাঁশিটা ওসি হয়ে গেছে, হ্যাঁ। অর্থাৎ খাড়া হয়ে গেছে। হ্যাঁ। তখন তো ফিরে যায় আয়ন ঘোষ। এই তিথিতে, অর্থাৎ এই ওই দিনটা ছিল এই রটন্তী চতুর্দশী, মানে চতুর্দশী তিথি, মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি ছিল সেই তিথি। আচ্ছা আর এইটা রটে গিয়েছিল যে রাধিকা কালীর পুজো করছে, এইটা রটে গিয়েছিল বলে এই তিথির নাম হচ্ছে রটন্তী কালী পুজো। এই রটে যাওয়া থেকে, রটনা থেকে রটন্তীর উৎপত্তি। আচ্ছা আচ্ছা। আর ওই তিথিতেই দাদু, যেহেতু শ্রীকৃষ্ণ মা কালীর রূপ, ওই একসঙ্গে তিথিতেই দাদু পুজো। ওই দিনে প্রতিষ্ঠা হয়। এখানে সেই সময় থেকে মাকে পঞ্চমুণ্ডির আসনে মাকে প্রতিষ্ঠা করা হয়েছে। সেই সময় থেকে যেহেতু শ্রীকৃষ্ণের রূপও এখানে আমাদের মধ্যে হয়, এই জন্মাষ্টমী তিথিতেও বিশেষ পূজা হয়। তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়, সেটি হচ্ছে দাদু বাঁশি বাজাতেন, যেহেতু শ্রীকৃষ্ণকে তুষ্ট করেছিলেন। সেই সময় থেকে প্রতিদিন মাকে বাঁশি বাজিয়ে শোনানো হয়। দাদুর পর বাবা বাজাতেন, এখন বর্তমানে আমি বাজানো হয়। প্রতিদিন মাকে লাইভ বাঁশি বাজিয়ে কোনো রেকর্ডিং চালিয়ে কোন সময় ওটা করা? পুজোর সময়, যে কোনো সময়, যেকোনো সারাদিনের মধ্যে যে কোনো সময় মাকে বাঁশি। সঙ্গে সঙ্গে জন্মাষ্টমী তিথিতেও বাঁশির বিশেষ একটা উপাচার থাকে, বাঁশি অনেকক্ষণ ধরে, অনেক ঘন্টা ধরে মাকে বাঁশি বাজিয়ে শোনানো হয়, এটা তো রয়েছেই। তার সঙ্গে সঙ্গে মাকে এখানে বলেছি যে বলির কোনো প্রথা নেই। আর এখানে যারা আসবেন বা অ্যাড্রেস নিশ্চয়ই তোমার মাধ্যম দিয়ে সকলেই জানবে,
অনেকে কি হয় যোগাযোগ করতে চান বা ভোগ খাওয়ার জন্য বলতে চান। আচ্ছা, ভোগ খাওয়ার যদি ব্যাপারটা বলেন যে ওটা ওটা কেউ আগে থেকে কি অনেক বলতে হবে না কোনো একদম রকম তাই, কোনো- আয়োজনের ক্ষেত্রে একটা প্রয়োজন থাকে। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমার মোবাইল নাম্বারে যদি কেউ ফোন করে দেয় বা হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে, তাহলে আমি সেই রকম অনুযায়ী তাদের সঙ্গে কথা বলে নিয়ে দিতে পারি। ফোন নাম্বারটা বলবেন? আমার মোবাইল নাম্বার হচ্ছে 8116032631। এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে ফোন করলে আমাকে পাওয়া যায়। আজকে তো গুরু পূর্ণিমার দিন, তো আজকে আমি দেখছি এখানে বিশেষ পুজো চলছে। হ্যাঁ পুজোর হোম হচ্ছে। তো এইটার নিয়ে কোনো কিছু ব্যাপার আছে যে এই দিনে পুজো বা গুরু অতীতে পূর্ণিমা হয়েছিল না না বা হ্যাঁ, গুরু হয়ে থাকছে পূর্ণিমার এখন? দিনের বিশেষ পুজো হচ্ছে বাবার যে গুরু পরম্পরা, এটা বিশাল, এটাও জানা উচিত দর্শকদের। আমাদের এই মায়ের মন্দিরের সঙ্গে বা আমাদের সঙ্গে সাধক বামাখ্যাপার ডিরেক্ট যোগাযোগ আছে, ডিরেক্ট লিঙ্ক আছে। সেটা হচ্ছে কেমন, আমি একদম দেখাই, বুঝিয়ে বলি। এটা হচ্ছে সাধক বামদেবের ছবি। হ্যাঁ। ঠিক আছে, সাধক তারাপীঠ ভৈরব, সাধক বামাখ্যাপা। সাধক বামাখ্যাপার শিষ্য হচ্ছেন বসিরহাটের তারাখ্যাপা। এনার নাম হচ্ছেন মহাত্মা মণিমোহন গোস্বামী, যিনি তারাখ্যাপা নামে খ্যাত। ইনি আচ্ছা, হচ্ছেন বামদেবের শিষ্য। শিষ্য। ঠিক আছে, এই তারাখ্যাপার শিষ্য হচ্ছেন ইনি হচ্ছেন বোধানন্দ পুরী। ঠিক আছে, আচ্ছা। অর্থাৎ বামাখ্যাপার শিষ্য তারাখ্যাপা, তারাখ্যাপার শিষ্য হচ্ছেন বোধানন্দ পুরী। আর এই বোধানন্দ পুরীর একমাত্র শিষ্যই হচ্ছেন আমার বাবা। তা সেই ক্ষেত্রে হতে গেলে বাবার পরাপর গুরুদেব হচ্ছেন গুরুদেব বামাখ্যাপা। বামাখ্যাপা সেই জন্য থাকছে। এই একটা বিশাল, এই এত বড় একটা গুরু পরম্পরা, তাদের বিশেষ পূজা পাঠ তো প্রয়োজন। আজকে এই হ্যাঁ। গুরুদের উদ্দেশ্যেই হোম যজ্ঞ আজকে, নিবেদন করা হ্যাঁ। হচ্ছে। আলম্মান গোত্রস্য বিপ্লব দাস দাসস্য সদারা সর্বমঙ্গল সর্ব। জায়গাটা কিন্তু খুব একটা যে বলবো হাইফাই জায়গা নয়। গুগল ম্যাপে লোকেশন দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে, ওটা দিয়ে লিঙ্ক ধরে আসতে পারবেন। ওখানে ট্যাপ করে দেখবেন ম্যাপটা কোথায় দেখাচ্ছে। আর এখানে সত্যি আমি জানলাম যে আমরা কৃষ্ণকালী বলে জানি, কৃষ্ণ ও কালী, কৃষ্ণ কালী যে মায়ের রূপ বা কৃষ্ণের রূপ একই রূপ। এই হিস্ট্রিটা কিন্তু দাদা বললেন যে কৃষ্ণকালী কেন। তো এখানে মায়ের মূর্তি, মায়ের যে গায়ের রং, এটাই হচ্ছে মেন মাহাত্ম্য। আজকে যে ভিডিওটা আমি করলাম, এই আমারই গ্রামে, পার্শ্ববর্তী একটা গ্রামে এই মন্দির। তো এখানে আজকে যে উৎসব ছোট্ট করে যেটুকু হলো, তার মায়ের সেবা অর্চনা, ভোগ প্রসাদ সমস্ত কিছু আজকে আমি খুব মানে নিজে থেকে কী বলবো, মানে মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না কতটুকু আনন্দিত হয়েছি এরকম একটা দিন স্পেন্ড করার জন্য। আর এরকম একটা দিন যে আজকে গুরু পূর্ণিমার দিনে সবুজ মা কালীর কাছে এসে নিজেকে সুবিধা করলাম। সত্যি খুব ভালো লাগলো। তোমরা এসো, এই ব্লগটা এই পর্যন্তই রইলো, যে শেষ করছি। এই সেই জায়গা যেখানে এই মন্দির, কন্ট্যাক্ট নাম্বার বা অ্যাড্রেস সব কিছু বলা আছে, সেইভাবে আসবে। এছাড়া কোনো প্রয়োজনে এখানে যে ভাই যে আছে কি জান, দেবজিৎ অধিকারী, ওনার ফোন নাম্বারটা দেওয়া থাকবে। যে কোনো দরকারে, যে কোনো মনের নিঃসঙ্গ যে কোনো পারপাসে ফোন করতে পারেন। এসে এখানে মায়ের দর্শন, ভোগ সেবা দেওয়া, ভোগ খাওয়া, যা যাবতীয় আপনারা করতে পারেন। আজকে ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, টেক কেয়ার, বাই।